জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগরের চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিকে। সঙ্গে আছে আমি মেহেরি নানি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো আজ সন্ধ্যা 7:15টার দিকে শপথ নেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। রাষ্ট্রপতি ভবনে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের উপরাষ্ট্রপতিও দিল্লি পৌঁছেছেন। আজ দুপুরের মধ্যে এক এক উপস্থিত হবেন মরিশাস, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের রাষ্ট্রনায়করা। আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজনকেও। এর মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন বিদেশি অতিথিরা। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশটিতে। রাষ্ট্রপতি ভবনের আশেপাশের এলাকাকে নো ফ্লাই জোনের আওতায় আনা হয়েছে। বিমান তো দূরের কথা, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না। শপথ গ্রহণ অনুষ্ঠানেই জানা যাবে প্রথম দফায় মোট কতজন পূর্ণমন্ত্রী ও কতজন প্রতিমন্ত্রী হচ্ছেন এবং কোন দলের কতজন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। माननीय प्रधानमंत्री जी, संविधान माता की, भारत माता की वंदे के साथ माननीय राष्ट्रीय अध्यक्ष जी ने भारतीय দুর্নীতির বিচার করা সৎসাহস আওয়ামী লীগের আছে, তাই দুর্নীতি করে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতে এই বাজেট বলে জানান ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি কথা বলেন। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। সেই সৎসাহস আমাদের আছে। বাজেট বাস্তবায়নে বেশি সময় ব্যয় না করতে অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন সংসদ সদস্য। বাজেট অধিবেশনে জামালপুর 5-এর সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিশ্ববাজারে জ্বালানি ও আমদানি পণ্যের দাম বৃদ্ধি রিজার্ভ সংকটের কারণ বলে উল্লেখ করেন। এছাড়া ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য নাসের শারিয়ার জাহিদি ব্যাংক খাত থেকে ঘাটতি পূরণে সেবা ও শিল্প খাতে বিনিয়োগ হ্রাস পাবে বলে উদ্বেগ প্রকাশ করেন। ইউরোপে তাদের গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে গ্যাসপ্রম। ইউরোপিয়ান দেশগুলো খোলা বাজার থেকে গ্যাস কিনতে শুরু করলো। পাশাপাশি ওপেক তাদের উৎপাদনও কমিয়ে দিল, যাতে করে অধিক মূল্যে তেল বিক্রি করা যায়। যেটি একসময় $70 থেকে $80 প্রতি ব্যারেলে ছিল, সেটা $160 পর্যন্ত উঠে গেছে। পাশাপাশি সারা পৃথিবীতে জিনিসের দাম বৃদ্ধি, এই যে 4 জিনিসের চক্র, রিজার্ভ, জ্বালানি মূল্য, ডলারের মূল্য এবং দ্রব্য মূল্য বৃদ্ধি, এ পর্যন্ত প্রায় 4,40,000 কোটি টাকা বেসরকারি ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে। এই হারে যদি চলতে থাকে, আগামী অর্থ বছরে আমাদের এই সম্মিলিত এই ঋণটা ব্যাংকিং উৎস থেকে দাঁড়াবে প্রায় 6 লক্ষ কোটি টাকার ওপরে। এটা আমি মনে করি এদিকে আমাদের একটু সাবধান হওয়া দরকার। ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায়, সেখানে বিনিয়োগ ব্যাহত হয়, সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয়। বিনিয়োগ বিঘ্নিত হলে, সেবা খাতের অগ্রগতি বিঘ্নিত হলে দেশের কর্মসংস্থান বিঘ্নিত হয়। ঈদুল আজহার সামনে রেখে কুমিল্লার খামারগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা। এবছর জেলায় বেড়েছে কোরবানির পশুর সংখ্যা। এবার চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকবে প্রায় 9,000 পশু। খামারিরা বলছেন হাটের নানা ঝামেলা এড়াতে অনলাইন ও খামার থেকে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম।
মাসুদ, গত বছরের তুলনায় এবার আসলে পশুর সংখ্যা কেমন এবং হাটে উপস্থিতি কেমন দেখছেন? এনে গত বছরের তুলনায় প্রায় ৪৭,০০০ বেশি গরু মোটাতাজা করেছেন কুমিল্লার খামারিরা। এবছর ২,৫০,০০০ গরু রয়েছে কুমিল্লাতে, যেগুলো কোরবানের জন্য বিক্রি করা হবে। বিভিন্ন খামারে কিন্তু খামারিরা বছর জুড়ে কিন্তু এই গরুগুলো প্রস্তুত করেছেন। ইতিমধ্যে কিন্তু কুমিল্লার যে চাহিদা রয়েছে সে তুলনায় প্রায় ৯,০০০-এর বেশি গরু কিন্তু উদ্বৃত্ত রয়েছে। তবে খামারিরা বলছেন যে তারা এখন কিন্তু বিক্রি শুরু করেছেন। বিভিন্ন যারা ক্রেতা রয়েছেন, যারা হাটের বা বাজারের বিভিন্ন ঝামেলা এড়াতে চান, তারাই কিন্তু এই খামারে তাদের পছন্দ অনুসারে কিন্তু তারা তাদের যে গরু ছাগল বা বিভিন্ন কিনছেন পছন্দ অনুসারে। তবে মূল্যর বিষয়ে তারা বলছেন যে যারা ক্রেতা এবং বিক্রেতারা তারাই কিন্তু এখনও সন্তুষ্ট অবস্থায় রয়েছেন। তবে খামারিরা বলছেন যে কুমিল্লা হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা। এই জেলায় সবসময় আমরা জানি যে চোরাই পথে আপনার যে ভারত থেকে গরু আসে বা মায়ানমার থেকে গরু আসে, সেই পথ যেন বন্ধ করা হয়, যাতে করে কোনো ধরনের গরু যেন প্রবেশ না করতে পারে, সেজন্য যেন প্রশাসন সজাগ দৃষ্টি রাখেন, সেটাই দাবি করছেন খামারিরা। আমরা সকাল থেকে বেশ কয়েকটি খামারে গিয়েছি, তারা বলছেন যে ক্রেতারা অনলাইনের মাধ্যমেও কিন্তু তারা গরু ক্রয় করছেন। তা বিশেষ করে প্রবাসীরা তারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে তাদের পছন্দের যে পশু সেটি কিন্তু পছন্দ করে তাদের পরিবারকে জানিয়ে তারা সেখান থেকে ক্রয় করছেন। একই সঙ্গে বলি যে কুমিল্লার সাপ্তাহিক হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে। তবে যে স্থায়ী হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও শুরু হয়নি, তবে তাদের প্রস্তুতি রয়েছে। আমরা দেখেছি কুমিল্লায় প্রায় ৩৮০টির মতো স্থায়ী অস্থায়ী হাট বসবে এবং সেখানে গরু কেনা বেচা চলবে। কুমিল্লায় প্রায় আপনার যে ৩৭,০০০ খামারি তারা গরু মোটাতাজা করেছেন। তাদের একটি প্রত্যাশা যে কোরবানি তারা গরু যে মুনাফার লক্ষ্য নিয়ে তারা মোটাতাজা করেছেন বা বিক্রির একটা উদ্দেশ্য রয়েছে, সেটা তারা সফলভাবে শেষ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কুমিল্লাতে যে পরিমাণ গরুর বাজার রয়েছে বা ছাগলের বাজার রয়েছে সেটি প্রায় ২,৯০০ কোটি টাকার বেশি কোটি টাকার বাজার রয়েছে। বিশেষ করে গরু এবং মহিষের যে বাজারটি রয়েছে সেটি প্রায় ২,০০০ কোটি টাকা, আর ছাগল এবং ভেড়ার বাজার রয়েছে প্রায় ৯০০ কোটি টাকার মতো। আমি যেখানে রয়েছি এটা হচ্ছে কুমিল্লা শহরে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর রামিসা এলাকায়। এই খামারটিতে বেশ কয়েকটি গরু রয়েছে যেগুলোর আকার মাঝারি থেকে একটু বড় আকারে একটু বড়, যেগুলোর দাম তারা বলছেন যে গড়ে প্রায় যেগুলো বিক্রি হবে প্রায় গড়ে ১ লাখ টাকারও বেশি। সে সঙ্গে তারা বলছেন যে তাদের গরুগুলো একেবারে প্রাকৃতিক উপায়ে তারা মোটাতাজা করেছেন, যাতে করে কোনো ধরনের ক্রেতা এখান থেকে গরু ক্রয় করে তারা প্রতারিত হবেন না। তো এ ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম, জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট, চলছে জমজমাট বেচাকেনা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবার স্থায়ী অস্থায়ী 10টি হাটে পশু বেচাকেনা চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে হাটে আসতে শুরু করেছে ব্যাপারীরা। ক্রেতারা বলছেন এবার গরুর দাম গত বছরের চাইতে অনেক বেশি, আর বিক্রেতারা জানান গোখাদ্য সহ সবকিছুর দাম বাড়ায় 15 থেকে 20% বেড়েছে পশুর দাম। খাদ্য খাবারের সব জিনিসের দাম বেশিতে কমে পাবো কয়। আশা করি সম্ভবত তার সামনে জমবে হাটটা ভালো, তবে প্রাইস গতবারের তুলনায় এবার একটু বেশি। গরুর দাম বেশি বলতেছে, আসলে গতবারকার থেকে এবার আরো বেশি বলতেছে। এখনো গরু আসে নাই সেজন্য নাই কম, সেজন্য বুঝতেছি না। ঢাকার শেরেবাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষ মেলা। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী মেলায় অংশ নিয়েছে 120টি স্টল। নানা জাতের বৃক্ষের সমাহার থাকলেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফল ও ফুলের গাছ। এসব গাছের দাম পড়ছে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত। দিনে চারা বিক্রি হচ্ছে প্রায় 15 থেকে 20,000 টাকার। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে মেলা।
এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর বারিধারায় এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য মনিরুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় অন্য এক দূতাবাসের গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন। রাত 12:15টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনিরুলের ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলাকারী পুলিশ সদস্যকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আইজিপি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখছি এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার। নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া 2 যমজ নবজাতককে উদ্ধার করেছে পিবিআই। চুরির ঘটনায় প্রায় 5 মাস পর 8 জন চট্টগ্রামের বায়েজিদ ও রাঙ্গুনিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, গেল জানুয়ারিতে একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন মুন্নি আক্তার। পরে তার স্বামীর সহায়তায় 3 নারী 2 নবজাতককে পাঁচলাইশ থানার হাসপাতাল থেকে চুরি করে পরবর্তীতে ছেলে নবজাতককে 3 লাখ ও মেয়ে নবজাতককে 1 লাখ টাকার বিনিময়ে 2 পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। এ ঘটনায় মা মুন্নি আক্তারের মামলার ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ এবং রাঙ্গুনিয়া থেকে তাদের উদ্ধার করে পিবিআই। উদ্ধার হওয়া 2 শিশু বর্তমানে পিবিআইয়ের হেফাজতে আছেন। মানব পাচারের মামলা করলে পরে সাধারণত এটা সিআর মামলা, যদিও তারপর আমরা কিন্তু খুবই সিরিয়াসলি মামলাটা নিয়ে আমরা চলে আসলাম। পাচার থেকে শুধু একটা বাচ্চা কেনা বেচা হয়, এই চক্রে চলে আসলাম। এই চক্রে এসে দেখতেছি যে আমাদের যে বাদিনী মুন্নি আক্তার, সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজব্যান্ডের সাথে ফুল কনসেন্ট নিয়েই রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন, যে হলো আপনার ছিন্নমূল্যে থাকে, সেই মধ্যস্থতাকারী সাহায্যে সে তার বাচ্চাগুলোকে মানে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে 3 লক্ষ টাকার বিনিময়ে। এখন চারিদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। একই সঙ্গে 2 দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। এর মধ্যে একটি ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, অন্যটি গাজায় হামাসের হাতে জিম্মিদের দ্রুত মুক্তির দাবি। হাজার হাজার বিক্ষোভকারী শহরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় তাদের দমানোর চেষ্টা করে পুলিশ। আটকও করা হয়েছে অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর ব্যবহার করা হয়েছে জল কাঁপানো। শনিবার হামাসের হাতে আটক 4 জিম্মিকে উদ্ধার করার কয়েক ঘন্টা পরে বিক্ষোভের উত্তাপ বাড়ে। তারা মনে করছেন, এভাবে উদ্ধার করা হলে বাকি জিম্মিদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত নুইসেরাত শরণার্থী ক্যাম্পে একদিনের ইসরায়েলি হামলায় 2 শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত আরও 4 শতাধিক। এতে এখন পর্যন্ত প্রাণহানি 36,800 এবং আহত 83,600 ছাড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের দাবি, শনিবার গাজার মধ্যাঞ্চলে অভিযান চালিয়ে 4 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তাদের গত 7 অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে এসেছিল হামাসের যোদ্ধারা। এদিকে ইসরায়েলে এমন বর্বর হামলার প্রতিবাদে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়া সাব জানিয়েছেন, ইসরায়েল তাদের কোনো ইচ্ছা হামাসের
হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না। সেই সঙ্গে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানবে না তারা। আবারও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। গেল মে মাস থেকে শুরু করে এ নিয়ে তৃতীয় দফায় লিফলেট বোঝাই কয়েকশো বেলুন পাঠালো পিয়ংইয়ং। এর আগে দক্ষিণ কোরিয়ার সমাজকর্মীদের একটি অংশ প্রোপাগান্ডা ছড়াতে একই পদ্ধতিতে ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এখনও পর্যন্ত 1000-এর বেশি বেলুনে করে দক্ষিণ কোরিয়ায় কয়েক টন আবর্জনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, দক্ষিণ কোরিয়া আগ বাড়িয়ে গুজব ছড়ানোর চেষ্টা করায় তা প্রতিহত করতে পাল্টা পদক্ষেপ নেওয়া হলো। পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে উত্তর কোরিয়ার অবস্থান দুই দেশের রাজনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। বেলুন পাঠানোর প্রতিক্রিয়ায় 2018 সালের দুই দেশের মধ্যে হওয়া শান্তি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ekhon.tv এবং ইউটিউবে দেখে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।